একটা কাহাওয়াত তো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, বাপ বাড়ানা ভাইয়া সবসে বড়া রুপাইয়া। আজ ভারতের সঙ্গে ঠিক এরকমটাই করেছে ফ্রান্স। নর্মালি তো ফ্রান্স ভারতকে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পার্টনার বলে, কিন্তু যে রিপোর্ট সামনে আসছে সেই অনুযায়ী এটা শুধু একটা কাগজের কথা। কারণ যখন বন্ধুত্ব প্রমাণের সময় আসে তখন ফ্রান্স দুনিয়ার অন্যান্য দেশের মতো ভারতকে ধোকা দিয়ে দেয়। ফ্রান্স ভালো মতো জানে যে সে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার, তাই ভারত ফ্রান্সের বিরুদ্ধে যাবে না। কারণ ভবিষ্যতে অনেক ক্ষেত্রে ফ্রান্সের সহায়তা ভারতের প্রয়োজন আছে। কিন্তু আপনাদের বলি, ফ্রান্সের কমজোরি ভারতের হাতে রয়েছে। ভারতও ফ্রান্সের এই কমজোরি সুবিধা তুলতে পারে। আসলে ক্যাগ গতকালই লোকসভাতে একটা রিপোর্ট পেশ করেছে, যেখানে বলা হয়েছিল ফ্রান্সের কোম্পানি ডাসেল্ট এভিয়েশন ভারতকে রাফায়েল ফাইটার জেটের ডেলিভারি তো শুরু করে দিয়েছে, কিন্তু এই কন্ট্রাক্টে যে শর্ত ছিল সেটা আজ অবধি পূরণ হয়নি। গত কংগ্রেস সরকারের সময় থেকেই ফ্রান্সের সাথে এমএমআরসি কন্ট্রাক্টের দরুন রাফায়েল ফাইটার জেট কেনার কথা হচ্ছিল, তবে এই কন্ট্রাক্ট কোনোদিনও পূরণ হয়নি। কিন্তু ভারত তবে থেকেই ফ্রান্সের সরকার এবং রাফায়েল ফাইটার জেট বানানো কোম্পানি ডাসেল্ট এভিয়েশনকে একটা বিষয় পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল যে ফ্রান্সের আরও এক যে কোম্পানি আছে স্যাফরন, তাকে এই কন্ট্রাক্টের দরুন ভারতের কাবেরী ইঞ্জিন প্রজেক্টের জন্য টেকনোলজি ট্রান্সফার করে এর ডেভেলপমেন্টে ডিআরডিওকে সাহায্য করতে হবে। এই কাবেরী ইঞ্জিন প্রজেক্ট আসলে কি? এটা একটা ইঞ্জিন যেটা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ভারতীয় অ্যামকাকে শক্তি প্রদান করবে। ভারত অ্যামকা বানানোয় সম্পূর্ণ সক্ষম, কিন্তু সমস্যা ইঞ্জিন নিয়ে। রাশিয়াও একই চেষ্টা করেছিল, সুখোই 57কে পঞ্চম প্রজন্মের বানাতে চেয়েছিল, কিন্তু ইঞ্জিনের কারণে ফেল হয়ে যায়। চীন জে-20 বানায়, সেটাও ইঞ্জিনের জন্য ব্যর্থ হয়। আজ অবধি কেবল আমেরিকাই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট বানানোয় সক্ষম হয়েছে, যেটার কারণ তাদের ইঞ্জিন। তবে ফ্রান্স অনেক শক্তিশালী ইঞ্জিন বানাতে পারে, যার দরুন পঞ্চম প্রজন্মের ফাইটার জেটে শক্তি প্রদান করা যায়। এতে কম করে প্রায় 110 থেকে 120 কিলোটন পাওয়ার থাকা চাই। তাই এরকম ইঞ্জিন ভারত ও ফ্রান্সের একসাথে মিলে বানানোর কথা ছিল, যেটার জন্য তারা রাজিও হয়ে গেছিল। আর এটা কন্ট্রাক্টেও মেনশন করা ছিল। কিন্তু টেকনোলজি ট্রান্সফার তো দূরের কথা, ডিআরডিও কাবেরী ইঞ্জিন প্রজেক্টের জন্য যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চেয়ে পাঠিয়েছিল ডাসেল্ট এভিয়েশন, সেটাও পাঠায়নি। আপনাদের জানাই, এমএমআরসি 2.0 এর দরুন এখনও ভারতকে 114টা ফাইটার জেটের অর্ডার দিতে হবে, যার জন্য ফ্রান্সের কোম্পানি ডাসেল্ট এভিয়েশন পুনরায় রাফায়েল ফাইটার জেট পেশ করছে। এই সময় ভারতের কাছে একটা বিকল্প এখনও আছে। ভারত যদি রাফায়েল ফাইটার জেট আবার কেনে, তাহলে ফ্রান্সকে বাধ্য করতে পারবে কাবেরী ইঞ্জিন প্রজেক্টে টেকনোলজি ট্রান্সফারের জন্য। আমার মনে হয় ভারত সরকার এর থেকে শিক্ষা নিয়েছে আর সুরক্ষা খাতে আত্মনির্ভর অভিযান শুরু করে দিয়েছে, যার দরুন সমস্ত হাতিয়ার মেক ইন ইন্ডিয়া প্রসেসে ভারতেই তৈরি হবে। কিন্তু একবার ভাবুন, ইসরায়েলের মতো ছোট একটা দেশ, যে ভারতের স্বাধীনতার পর অস্তিত্বে এসেছিল, সে ভারতের মতো এত বড় দেশকে হাতিয়ার বেচছে। যদি স্বাধীনতার পর থেকেই ভারত সরকার আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে এগোতো, তাহলে আজ আমরা কোথায় থাকতাম? যেভাবে চাইনিজ মিডিয়া বর্তমানে নরেন্দ্র মোদী সরকারকে রাষ্ট্রবাদী আর আক্রমণাত্মক বলে পূর্বের মনমোহন সরকারের দোহাই দিচ্ছে, তাতে একটা বিষয় তো স্পষ্ট হয়ে যায়। ভারত চীন এলএসি বিবাদের মাঝে যেভাবে ভারত আক্রমণাত্মক হয়ে চীনের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, সেটা দেখে চীন তো দূরের কথা, গোটা দুনিয়া আশ্চর্য হয়ে গেছে। কারণ 2017-তে ডোকলাহাম বিবাদের সময়ও ভারত এরকম করা আর্থিক ও সৈন্য কার্যকলাপ করেনি, যেমনটা আজ দেখতে পাওয়া যাচ্ছে। এলএসিতে বারবার চীনের উস্কানিমূলক কার্যকলাপ দেখে পিএম নরেন্দ্র মোদী বোধহয় ঠিকই করে নিয়েছে চীনের এই অসুখ পাকিস্তানি অপারেশনের মাধ্যমে ঠিক করবে, যাতে তারা ভারতের সাথে পুনরায় লাগানোর চেষ্টা করে। আসলে বিগত কিছুদিন ধরে শোনা যাচ্ছিল চীন নিজের নিউক্লিয়ার হাতিয়ার এলএসির নিকটে মোতায়েন করে রেখেছে। আর এটা দেখে মনে হচ্ছিল চায়না এরকমটা ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য করেছিল, যাতে ভারত নিউক্লিয়ার ওয়ারের ভয় পেয়ে এলএসি থেকে পিছু হটে যায়। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকার ভয় তো দূরের কথা, উল্টে নিজের নিউক্লিয়ার হাতিয়ারের টেস্টিং করে চায়নাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আসলে দুদিন আগেই রাতে ভারত নিজের নিউক্লিয়ার ক্যাপাবল পৃথিবী 2 মিসাইলের পরীক্ষা করে, যে নিজের সাথে 500 থেকে 1000 কেজি নিউক্লিয়ার ওয়ারেট নিয়ে যেতে সক্ষম। এই টেস্টিংয়ের বিশেষ ব্যাপার হলো, একে ইন্ডিয়ান আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড ডিআরডিও আন্ডার অবজারভেশনে করা হয়েছে, যেটা পরিষ্কার বুঝিয়ে দেয় ভারতীয় সেনাও নিউক্লিয়ার ক্যাপাবল মিসাইল ব্যবহার করার জন্য সম্পূর্ণরূপে তৈরি রয়েছে। আপনাদের বলে দিই, এটা কোনো সাধারণ টেস্টিং ছিল না, কারণ এতে ব্যবহার করা পৃথিবী 2 মিসাইলকে স্টক থেকে র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছিল, যাতে ইনডাইরেক্টলি চায়নাকে সংকেত পাঠানো যায় ভারতের সব মিসাইল যে কোনো সময় ব্যবহারের জন্য পুরোপুরি তৈরি রয়েছে। এর আগে ভারত চায়নার সাথে কোর কমান্ডার লেভেলের মিটিংয়ের ঠিক একদিন আগে নিজের রাফায়েল ফাইটার জেটকে লেয়ার বেসে মোতায়েন করে দিয়েছিল, যাতে পরের দিন মিটিংয়ে চীনের ওপর প্রেশার আনতে পারে। এই সমস্ত কার্যকলাপ দেখে পরিষ্কার বোঝা যায় যে ভারতের নরেন্দ্র মোদী সরকার আগের সরকারের মতন চায়নার সামনে মাথা নিচু করা সরকার নয়, বরং মাথা নিচু করিয়ে দেওয়া সরকার। আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্টে জানান। দেশের ইস্যু নিয়ে আমাদের প্রত্যেকের মতামত পেশ করা ভীষণই জরুরি। ভারতকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটিতে একটি লাইক করে গর্বের সাথে শেয়ার করে দিন। কাজী, বাজু এবং জয়ন্ত বিশ্বাস সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরব আপনাদের সামনে, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।